বাংলাদেশের সকল হিন্দু ভাইদের নমস্কার, আদাব। পশ্চিমবাংলার সকল হিন্দু ভাইদের নমস্কার। বাংলাদেশের সকল মুসলমানদের আসসালামু আলাইকুম। হজরতে আর খাওয়াতিন আসসালামু আলাইকুম। এটা সবাই নিব আপনাদের। এখন এতদিনে আবার ভুল ভুল সবই ভুল। শুভতর হোক রজনী, শুভতর হোক সন্ধ্যা। সন্ধ্যার খানিক বাদে আফটার মাগরিব কিছু বাক্য খনন করা যায়। এখন এতদিনে দিনাজপুরের বালুবাড়ির পুতুলের কি হইয়াছে, কেমন আছেন জান্নাতে জানি না, শুধু পুতুলের জন্য কষ্ট হয়। আপনারা যে কেহ পুতুলের জীবনকে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করিয়া বৈজ্ঞানিকভাবে পড়িবেন, হয়তো আমার মতো দুঃখ পাইবেন। মানুষ তো আর মালাইকা না, ফারিস্তা না, ভুল ত্রুটি নিয়েই মানুষ। নেহরু ভুল করেছেন, সুভাষ বোস ভুল করেছেন, বাপুজির তো হাজারো ভুল আছে, ভুলে ভরা বাপুজি। চিত্তরঞ্জন দাসেরও ভুল আছে। তো যাক, আবারও আসি। এখন এতদিনে দিনাজপুরের বালুবালির পুতুলের কি হইয়াছে, কেমন আছে তিনি জান্নাতে, তাহা জানা নাই। পুতুলের জন্য বড়ই কষ্ট হয়। আপনারা যে কেহ পুতুলের জীবনকে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করিয়া বৈজ্ঞানিকভাবে পড়িবেন, হয়তো আমার মতো দুঃখই পাইবে। তবু যদি কখনো খালেদার মতো এমন হতভাগ্য অসংযমী পাপিষ্ঠার সহিত পরিচয় ঘটে, তার জন্য একটু প্রার্থনা করিবেন। আর যাহাই হোক, যেন তাহার মতো এমন করিয়া কাহারও মৃত্যু না ঘটে। মনে ক্ষতি নাই, কিসে সময় মরণে ক্ষতি নাই, কিসে সময় যেন একটি স্নেহ কর স্পর্শ তাহার ললাটে পৌঁছে, যেন একটিও করুণাদ্য স্নেহময় মুখ দেখিতে দেখিতে এই জীবনের অন্ত হয়। মরিবার সময় কাহারও এক ফোঁটা চোখের জল দেখিয়া সে মরিতে পারে। একই কথা মিস্টার জিনার সম্পর্কে। মিস্টার জিনা, এই জিনা পাকিস্তান স্রষ্টা মিস্টার জিনা নয়। এই জিনা 16ই ডিসেম্বর 1931 সালের জিনা। এই সময়ে মিস্টার জিনা কি করিয়াছিলেন একটু আপনাদের জানা দরকার। অর্থাৎ 16ই ডিসেম্বর 1937 সালের একটা ঘটনা বলি। 1937 সালের 16 ডিসেম্বর সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া থেকে এক বিল মিস্টার জিনা পাশ করেছিলেন, যাহার মাধ্যমে মুসলমানদের সম্পত্তিতে মুসলিম নারীদের অধিকার সুরক্ষিত করা হয়েছিল। পাবলিকরা ভুলিয়া গিয়েছেন? যান, দলিল দস্তাবেজ গুলা খাটে বের করেন, সব নথিপত্র রাখা আছে। সরি বস, ঠান্ডা করলাম। কুল কুল কুল। এই বিলের উপর আলোচনার সময় কিছু মুসলমান জমিদার, কতিপয় মুসলমান জমিদার, নামগুলো বলা যাচ্ছে না এখন, পরে বলবো, মিস্টার জিনাকে শিয়া সুন্নি বিতর্কে জড়ানোর জোরতর চেষ্টা করেছিলেন, কিন্তু কিচ্ছু লাভ হয়নি। এই সকল জমিদারদের একটা প্রশ্ন ছিল যে সম্পত্তিতে মুসলিম নারীরা শিয়া আইন অনুযায়ী অংশ পাবে না সুন্নি আইন অনুযায়ী অংশ পাবে। কিন্তু তারা তো জানে না যে জিনা একটা দুধে ব্যবহারজীবী। চুরুট ফুঁকবে, মস্তিষ্ক থেকে ডোপামিন বের হবে। আরে ডোপামিন বের হয় কি, 1 মাইল রাস্তা বের হলেই বাপুজি 1 মাইল রাস্তা বের হয়ে যে পরিমাণ ডোপামিন বের করতেন, জিনার অত দরকার ছিল না। জিনা ছিল একটা মস্তিষ্ক। হ্যাঁ, একটা কথা বলে রাখি, জিনা কিন্তু একাই দ্বিজাতি তত্ত্বের স্রষ্টা না। আরএসএস সাভারকার এরাই কিন্তু প্রথম এটার উদ্গাতা হয়েছিল। একটু ঘেটে দেখবেন রে ভাই। হ্যাঁ, আপনারা তো বাঙ্গু বুদ্ধিজীবী হইয়াছেন,
আর আপনারা তো সিন্ডিকেট করেছেন, আওয়ামী সিন্ডিকেট, কমিউনিস্ট সিন্ডিকেট। আচ্ছা যাক, বাজে কথা বলবো না। আচ্ছা, সম্পত্তিতে মুসলিম নারীরা শিয়া আইন অনুযায়ী সম্পত্তি পাবে না সুন্নি আইন অনুযায়ী সম্পত্তি পাবে, এই নিয়ে মহা বিতর্ক শুরু হয়ে গেল। জিনা তো দুধে ব্যবহারজীবী, দেবদাস তিনি নন। জিনার লজিক্যাল অ্যাপ্রোচ এতটাই বলিবদ্ধ ছিল যে অ্যাসেম্বলির সকল সদস্য মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে গেল, মানে অর্থাৎ শিয়া সুন্নি সদস্যরা শুধুই মুসলিম হইয়া গেলেন এবং সর্বসম্মতিক্রমে বিল পাশ হইয়া গেল। এই শরিয়া বিলের দস্তাবেজ খুঁজিয়া পড়িবেন, তাহলে জানিবেন মিস্টার জিনাকে। আবার আরেকটা কথা বলছি, সেটার আগে একটা কথা বলিয়া লই, যে প্রমাণ চাইলে পড়িতে পারেন ভারতের প্রখ্যাত আইন বিশেষজ্ঞ এবং গবেষক এজি নুরানির দ্য ট্রায়াল অফ ভগৎ সিং, এই গ্রন্থটা পড়বেন। এই গ্রন্থের 298 পৃষ্ঠা থেকে 301 পৃষ্ঠা পড়িবেন, অবশ্যই পড়িবেন, তাহলে জিনা চরিত মানুষের অনেকখানি জানিতে পারিবেন। এবার আসেন যে জিনা কি করছেন, যে জিনার পক্ষ থেকে ভগৎ সিংকে সহায়তার জন্য উকিল বিস্ময়ের সাথে প্রশ্ন করেছিলেন যে জিনা কি ভগৎ সিংকে সহায়তা করতে চাচ্ছেন। জিনা অ্যাসেম্বলিতে ভগৎ সিংকে সন্ত্রাসীর পরিবর্তে, মনে রাখবেন, জিনা কিন্তু অ্যাসেম্বলিতে ভগৎ সিংকে সন্ত্রাসীর পরিবর্তে একজন রাজনৈতিক বন্দী হিসেবে প্রমাণ করার জন্য দীর্ঘ বক্তৃতা করেছিলেন। আবারও বলছি, জিনা অ্যাসেম্বলিতে ভগৎ সিংকে সন্ত্রাসীর পরিবর্তে একজন রাজনৈতিক বন্দী হিসেবে প্রমাণ করার জন্য দীর্ঘ বক্তৃতা করেছিলেন। জিনা তো তিনি, যার ছবি সরকারি দপ্তরগুলোতে, পাকিস্তানের সরকারি দপ্তরগুলোতে ঝোলানো হয়েছে, যেমন আমাদের শেখ সাহেবের বা বঙ্গবন্ধু, আপনারা যে নামে খুশি হন বললাম, বঙ্গবন্ধুই বললাম আপনাদের খুশির জন্য। কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই। আমি কমরেড মাও বলতে আমার কোনো আপত্তি হয় না, কমরেড লেনিন বলতে আপত্তি হয় না, জিনাকে জিনা বললাম, কায়েদে আজম বললাম না, যা কায়েদে আজম বললাম না, কি হইল? আচ্ছা যাক, সেসব যাক। হ্যাঁ, তো ব্রিটিশ সরকার ভগৎ সিংকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করলো। কবে করলো? সেটা হচ্ছে 23শে মার্চ 1931 সালে। 1931 সালে লাহোরে ফাঁসি দেওয়া হয়। কিন্তু কায়েদে আজম বলি না বলি, মিস্টার জিনা ভগৎ সিংকে জেলে রাজবন্দির অধিকার প্রদানের জন্য সহযোগিতা করেছিলেন। কোথায় ছিলেন তখন বাপুজি? কোথায় ছিলেন নেহেরু? কোথায় ছিলেন ফজলুল হক তখন? চিত্তরঞ্জন তো মোড়ে ভূত, চিত্তরঞ্জনের শিষ্যরা তো কিছুই করলো না। আচ্ছা বাদ দেন। ভগৎ সিং এর বিরুদ্ধে একজন ইংরেজ পুলিশ কর্মকর্তাকে হত্যা করা এবং অ্যাসেম্বলিতে বোমা বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছিল। কাকতালীয়ভাবে ভগৎ সিং যখন সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে একটি পটকা ঘটিয়ে নিজের প্যাম্পলেট ছুঁড়েছিলেন, তখন কায়েদে আজম অ্যাসেম্বলির অধিবেশনে উপস্থিত ছিলেন। জিনা ওই ঘটনা সম্পর্কে বলেছিলেন যে আমি ভগৎ সিং এর কর্মকাণ্ডকে সমর্থন করি না, তবে যে সিস্টেম, মনে রাখেন যে আমি, জিনা বলছেন ভগৎ সিং এর কর্মকাণ্ডকে আমি সমর্থন করি না, তবে যে সিস্টেম তাকে এসব করতে বাধ্য করেছে সেটি ঠিক না। যখন জেলে ভগৎ সিংকে সাধারণ বন্দীদের সাথে রাখা হলো, তখন তিনি বললেন আমরা তো রাজবন্দী, আমাদের রাজবন্দির অধিকার দেওয়া হোক। তিনি তার অবস্থানের পক্ষে অনশন ধর্মঘট করলেন। বাপুজি কিন্তু বারবার অনশন করেছেন, মানে মোহনচাঁদ করমচাঁদ গান্ধী, রবীন্দ্রনাথের ভাষায় মহাত্মা। মিস্টার জিনা ভগৎ সিং এর জন্য জেলে যে সুবিধাগুলো পাওয়ার অধিকার রয়েছে বলে অভিহিত করেছিলেন, তা আজকে পাকিস্তানেও পাওয়া যায় না।
পাকিস্তান তো জঙ্গি রাষ্ট্র, আমরা নিজেরাই বলেন জঙ্গি রাষ্ট্র। আচ্ছা, পাকিস্তান জঙ্গি রাষ্ট্রই হোক, কৃত্রিম রাষ্ট্রই হোক, হোক হোক হোক, পাকিস্তান যা ইচ্ছা তাই হোক, আমাদের কিছু যায় আসে না। আমাদের বাংলাদেশ সেরা, জগৎ সেরা। ভগৎ সিং এর বিচার কার্যের জন্য একটা বিশেষ অধ্যাদেশ, বলে রাখি, ভগৎ সিং এর জন্য একটা বিশেষ অধ্যাদেশ জারি করা হয়েছিল। এই অধ্যাদেশের আওতায় একটি আদালত গঠন করা হয়, যা ভগৎ সিং এর বিচার তাড়াহুড়া করার জন্য এটা করা হয়েছিল। মিসেস জিনা ও আল্লামা ইকবাল এই পুরো বিচার কার্যকে অবৈধ মনে করতেন। লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 4 জন সিনিয়র উকিল, লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 4 জন সিনিয়র উকিল গোকুল চাঁদ নারাং, বরকত আলী, নানক চাঁদ ও ডক্টর মোহাম্মদ ইকবাল এই বিচারকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের 72 নং ধারা বিরোধী অভিহিত করে বিচার কার্য বন্ধের দাবি করেন। এই 4 জন উকিলের বিস্তারিত বক্তব্য 21 জুন 1930 ইংরেজি পত্রিকা দ্য ট্রিবিউনে প্রকাশ হয়েছিল। এই 4 জন উকিল নিজেদের বক্তব্য 19 জুন 1930 লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে জমা দিয়েছিলেন। এজি নুরানির গ্রন্থে 298 থেকে নিয়ে 301 পৃষ্ঠা পর্যন্ত এই বক্তব্য হুবহু বিদ্যমান আছে, আপনারা পারলে পড়ে দেখতে পারেন। ওই গ্রন্থে 76 থেকে 96 পৃষ্ঠা পর্যন্ত একটি পুরো অধ্যায়ে জিনার ভগৎ সিং এর পক্ষে আদায়কৃত কীর্তির বিস্তারিত বিরাজমান আছে এবং এখনো আছে। আর 12 সেপ্টেম্বর অ্যাসেম্বলিতে ভগৎ সিং এর জন্য জিনার পুরো বক্তব্য গ্রন্থটি শেষে পরিশিষ্ট আকারে যুক্ত করা হয়েছে। এসব তথ্য জিনা ও আল্লামা ইকবালের সাম্রাজ্য বিরোধী ভূমিকা তুলে ধরে এবং সেসব বুদ্ধিজীবীকে মিথ্যাবাদী প্রমাণ করে যারা পাকিস্তান প্রতিষ্ঠাকে ইংরেজদের ষড়যন্ত্র বলে মনে করেন। 1931 সালের 23 মার্চ লাহোরে ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়। মিস্টার জিনা 1940 সালের 23 মার্চ লাহোরে মুসলমানদের জন্য একটি নতুন স্বদেশ গঠনের প্রস্তাব অনুমোদন করিয়ে নেন। সম্ভবত, এবং সেটা আমি একবারে নিশ্চিত যে সাভারকাররা, আরএসএস, গুজরাটের কসাই বলা হয় যে মোদিকে, যার জন্য আওয়ামী লীগের মায়াকান্না কুম্ভীরাশ্রু দেখে হতবাক হইতে হয়, যেখানে তাকে মাস্টার মাইন্ড বলছে, মাস্টার ডিভাইডার বলছে কে ইন্ডিয়া টুডে। সেই সময়কার পত্রিকাগুলো একটু ঘেটে দেখতে পারবেন। নিজের ধনে মুতেন, মুখটা খারাপ করলাম না। 1931 সালে 23 মার্চ লাহোরে ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়। জিনা 1940 সালে 23 মার্চ লাহোরে মুসলমানদের জন্য নতুন স্বদেশ গঠনের প্রস্তাব অনুমোদন করিয়ে নেন। জিন্না সেই রাজনীতির মধ্যে সামিল ছিলেন না, ক্ষমতায় না থাকলে যাদের মানবাধিকার বড় সমর্থক হিসেবে দেখা যায়, আর ক্ষমতায় এলে জুলুম ও স্বৈরাচারের প্রতীক হয়ে ওঠেন। জিনা 1919 সালে রোলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অ্যাসেম্বলি থেকে পদত্যাগ করেছিলেন, কেননা এই আইনের আওতায় পুলিশকে কোনো মামলা ছাড়াই গ্রেপ্তারের অধিকার দেওয়া হয়েছিল। আর বেশি কিছু বলবো না, আপনারা একটু ঘেটে ঘুটে দেখতে পারেন। আমাকে পাখি বীর্য বললে বলতে পারেন, কিন্তু তাহলে আমি একটা কথা বলতেছি, করজোড়ে নিবেদন করতেছি পশ্চিমবাংলাকে, আমাদের ভাষা এক, সংস্কৃতি এক, শিল্প সাহিত্য সংস্কৃতি সব এক আমাদের। আপনারা একবার ভেবে দেখুন, কৃষ্ণেন্দু, রীনা ব্রাউন ধর্ম নিয়ে কিন্তু বাড়াবাড়ি করেনি। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছে আরএসএস। আরএসএস এর অঙ্গ সংগঠন হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, ভাজপা, ভারতীয় জনতা পার্টি। আসুন, পশ্চিমবঙ্গকে অনুরোধ করছি, আসুন, দুই জার্মানি যদি এক হয়ে যায়, করজোড়ে নিবেদন করছি, দুই জার্মানি যদি এক হয়ে যায়, তাহলে আমাদের এক হতে আপত্তি কোথায়? আসুন আমরা এক হয়ে যাই। ওই ভারতীয় ভোগবাদী
সংস্কৃতিকে প্রত্যাখ্যান করি। যারা পর্নোগ্রাফি শঙ্করের তীরন্দাজ পড়বেন, সেখানে বোম্বে সিনেমাকে তিনি বর্গীদের সিনেমা বলেছেন। এবং আরো মনে রাখবেন, আপনাদের করজোরে বলতেছি, বোম্বে কখন পর্নোগ্রাফির আশ্রয় নিল? বোম্বে সিনেমা কখন ল্যাংটা ছবি করতে শুরু করলো? কখন বিকিনি পড়াতে শুরু করলো? কেন পড়াতে শুরু করলো? এই প্রশ্নগুলো করতে শুরু করেন। সাম্প্রচারিক সাম্রাজ্যবাদের বিরোধিতা করুন। আমরা হিন্দি যতটা বুঝতে পারি, উর্দু আমাদেরকে শেখানো হয়নি। কেন? উর্দু সাহিত্য কি সাহিত্য না? হিন্দি তো অনেক পরের সাহিত্য। আচ্ছা, বেশি বিতর্কে যাব না। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, দুই বাংলা এক হোক। ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা। আপনাদের সমস্ত রজনী ভালো হোক, শুভতর হোক। ধন্যবাদ।